শুরুতে জানিয়ে দেব, ইসরায়েলি গাজায় যুদ্ধবিরতির পথে বাধা হয়ে দাঁড়িয়েছে অভিযোগ হামাসের। জানিয়ে দেব, ন্যাটোর পরবর্তী মহাসচিব হতে যাচ্ছেন মার্ক রুট। এছাড়া রয়েছে রাশিয়ার জব্দকৃত সম্পদ ইউক্রেনে দেবে G7। সর্বশেষ জানিয়ে দেব, যুদ্ধবিরতি চুক্তির প্রক্রিয়ায় শেষ মুহূর্তে গাজা যুদ্ধ ভয়ঙ্কর হয়ে উঠেছে। ইসরায়েল গাজায় যুদ্ধবিরতির পথে বাধা হয়ে দাঁড়িয়েছে অভিযোগ হামাসের। গাজায় যুদ্ধবিরতি নিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন ও গাজার শাসক গোষ্ঠী হামাস। আক্ষেপ প্রকাশ করে জানিয়েছেন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী গাজায় যুদ্ধবিরতির আলোচনায় কেবল জটিলতা বাড়াচ্ছে, সমাধানের চেষ্টা করছে না। মঙ্গলবার গাজায় যুদ্ধবিরতির প্রতিষ্ঠার পরিকল্পনার ব্যাপারে হামাসের দেওয়া প্রস্তাব বাস্তবায়নযোগ্য নয় বলে মন্তব্য করার পর সংগঠনটি এই প্রতিক্রিয়া জানালো। লেবাননে হামাসের সিনিয়র প্রতিনিধি ওসামা হামদান বুধবার এই প্রতিক্রিয়ায় জানান, দখলদার ইসরায়েলি গাজা উপত্যকায় যুদ্ধবিরতির প্রতিষ্ঠার পথে অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। এদিন আরবি টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমরা মধ্যস্থকারীদের জানিয়ে দিয়েছি যে পদক্ষেপটি মার্কিন প্রেসিডেন্টের উত্থাপিত প্রস্তাব প্রত্যাখ্যান করে যাচ্ছে, সেটি ইসরায়েল। এছাড়া মার্কিন প্রশাসন গাজায় স্থায়ী যুদ্ধবিরতি প্রতিষ্ঠার জন্য যে কোনো শক্ত প্রতিশ্রুতি এড়িয়ে যেতে ইসরায়েলকে সহযোগিতা করছে। গাজায় যুদ্ধবিরতির ব্যাপারে হামাসের প্রস্তাব বাস্তবায়নযোগ্য নয় বলে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন তার প্রত্যাখ্যান করে হামাস এই জ্যেষ্ঠ প্রতিনিধি বলেন, ব্লিংকেন আসলে কোনো সমস্যা সমাধানের চেষ্টা করছে না, বরং তিনি নিজেই সমস্যাকে জটিল করছেন। মূলত এই সমস্যা একটি অংশ হয়ে দাঁড়িয়েছেন। হামাসের এই নেতা বলেন, যুদ্ধবিরতির যে প্রস্তাব মার্কিন প্রেসিডেন্ট তুলে ধরেছেন এবং যেটি প্রস্তাব আকারে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে পাশ হয়েছে, সেটির ব্যাপারে ওয়াশিংটন দাবি করেছে যে ইসরায়েল তা মেনে নিয়েছে। কিন্তু আমরা তেল আবিবের পক্ষ থেকে তেমন কোনো সম্ভাব্য বক্তব্য শুনিনি, বরং ইসরায়েল বরাবরই স্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাব এড়িয়ে যাচ্ছে। হামদান বলেন, ইসরায়েল মূলত সামান্য যুদ্ধবিরতি দিয়ে নিজের পণবন্দীদের মুক্ত করে আবার গণহত্যা শুরু করতে চায়, কিন্তু হামাস তা হতে দেবে না। লেবাননে হামাসের প্রতিনিধি বলেন, যুদ্ধ বন্ধের পর গাজায় কি হবে, ব্লিংকেন বারবার সেই পরিকল্পনা তুলে ধরেছেন, কিন্তু যুদ্ধ বন্ধের পর গাজায় কি হবে সেটি ফিলিস্তিনিরা তার কাছে জিজ্ঞাসা করবে না, বরং সেটি একান্তই ফিলিস্তিনিদের ব্যাপার এবং তারাই এই প্রশ্নের উত্তর খুঁজে নেবে। এদিকে ন্যাটোর পরবর্তী মহাসচিব হতে পারেন মার্ক রুট। নেদারল্যান্ডসের বিদায়ী প্রধানমন্ত্রী মার্ক রুট পশ্চিমা সামরিক জোট ন্যাটোর পরবর্তী মহাসচিব মনোনীত হতে পারেন। বৃহস্পতিবার ফিনিশ প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাব এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন। ন্যাটোর বর্তমান মহাসচিব জেন্স স্টলটেনবার্গ, তিনি নরওয়ের সাবেক প্রধানমন্ত্রী ছিলেন। গত বছরের জুলাই তার মেয়াদ শেষ হয়। রাশিয়া ইউক্রেনের যুদ্ধের মুখে তাকে দ্বিতীয়বারের মতো দায়িত্ব দেওয়া হয়। জুলাইয়ের তার মেয়াদ শেষ হবে। 1949 সালের 4 জুলাই পশ্চিমা সামরিক জোট ন্যাটো প্রতিষ্ঠা হয়। বর্তমানে এর সদস্য 32টি। রাশিয়া ইউক্রেনের আক্রমণের মধ্যে সুইডেন ও ফিনল্যান্ড ন্যাটোর সদস্যপদের জন্য আবেদন করেন। প্রথমে ফিনল্যান্ডের সদস্যপদ পায়। তুরস্কের দীর্ঘ আপত্তি শেষে সুইডেনের চলতি বছরের 8 মার্চ ন্যাটোর সদস্যপদ পায়। এদিকে রাশিয়া জব্দকৃত সম্পদ ইউক্রেনকে দেবে G7। রাশিয়ার কাছ থেকে জব্দকৃত সম্পদ ইউক্রেনকে দিতে সম্মত হয়েছেন বলে বিশ্বের শীর্ষ ধনী 7 দেশের জোট G7। এমনটাই উঠে এসেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে। বৃহস্পতিবার ইতালি থেকে শুরু হওয়া সম্মেলনে সদস্য দেশ যুক্তরাষ্ট্র, ব্রিটেন, কানাডা, ফ্রান্স, ইতালি, জার্মানি, জাপান ছাড়াও আরও বেশ কয়েকটি দেশের নেতারা অংশগ্রহণ করবেন। যুক্তরাষ্ট্রের দেওয়া প্রস্তাব অনুসারে রাশিয়া জব্দ করা সম্পদ থেকে G7 অন্তর্ভুক্ত দেশগুলোর প্রতি বছর ইউক্রেনের জন্য $5,000 কোটি তহবিল সংগ্রহ করতে পারে বলে ধারণা করা হচ্ছে। ইতালিতে শুরু হওয়া G7 এর বৈঠকের বিষয়টি ছাড়াও গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসন, অভিবাসন, অর্থনৈতিক নিরাপত্তা ও কৃত্রিম বুদ্ধিমত্তার বিষয়ে আলোচনা হবে। এই সম্মেলন এমন এক সময় শুরু হতে যাচ্ছে যখন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন নিজ নিজ দেশের নির্বাচনে মুখোমুখি হতে যাচ্ছেন। আসন্ন নির্বাচনে ঋষি সুনাক, বাইডেন এবং ম্যাক্রো হারার সম্ভাবনা থাকলেও এবারে G7 সম্মেলনের আয়োজক দেশ ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি বরং ক্ষমতার যাত্রার তার অবস্থান সুসংহত করছে। আর কিছুদিন
কিছুদিন পর কানাডায় অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনেও দেশটির বর্তমান প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সরকারের পতন হতে পারে। এদিকে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত পরিকল্পনা অনুসারে রাশিয়ার কাছ থেকে জব্দ করা G7 ভুক্ত এবং ইউরোপীয় ইউনিয়ন ভুক্ত দেশগুলোতে থাকা ৩২,৫০০ কোটি ডলারের সম্পদের সুদ থেকে প্রাপ্ত অর্থ ইউক্রেনকে ঋণ আকারে দেওয়া হবে। রাশিয়া ২০২২ সালের ২৪শে ফেব্রুয়ারি ইউক্রেনে আক্রমণের পর পশ্চিমা দেশগুলোর পর্যায়ক্রমে এসব সম্পদ জব্দ করে। আন্তর্জাতিক নিয়ম অনুসারে কোনো দেশে রাশিয়ার কাছ থেকে জব্দ করা সম্পত্তি ইউক্রেনকে দিতে পারবে না, কিন্তু G7 যদি এই পরিকল্পনা পাশ করে তবে হয়তো সরাসরি না দিলেও সেই সম্পদ থেকে অর্জিত সুদ ইউক্রেনকে দেওয়া সম্ভব হবে, যা দেশটিকে রণক্ষেত্রের দারুণ সুবিধা দেবে। এদিকে যুদ্ধবিরতি চুক্তির প্রক্রিয়ায় শেষ মুহূর্তে গাজা যুদ্ধ ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির চুক্তি প্রক্রিয়া শেষ করতে চাওয়ায় ঘোষণার মধ্যে ভয়াবহ যুদ্ধ পরিস্থিতিতে ফিলিস্তিনি ভূখণ্ড কাঁপছে। যদিও মধ্যপ্রাচ্য সফর সমাপ্ত করে শীর্ষ মার্কিন কূটনৈতিক অ্যান্টনি ব্লিংকেন বুধবার বলেছিলেন, গাজা যুদ্ধের অবসান ঘটাতে একটি যুদ্ধবিরতি ও বন্দি মুক্তির চুক্তি এখনও সম্ভব। হামাসের মিত্র লেবাননে ইরান সমর্থিত প্রতিরোধ যোদ্ধারা এদের আন্দোলনে হিজবুল্লাহর উত্তর ইসরায়েলে রকেট হামলা চালিয়েছে। ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর একজন সিনিয়র কমান্ডার নিহত হওয়ার একদিন পর তারা এই হামলা চালায়। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের গাজা যুদ্ধবিরতির রোডম্যাপ প্রচারের জন্য একটি সফরে শেষ পর্যায়ে দোহায় ব্লিংকেন বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের চুক্তিটি শেষ করতে আঞ্চলিক অংশীদারদের সঙ্গে কাজ করবে। হামাস মঙ্গলবার মধ্যস্থতাকারী কাতার ও মিশরের সঙ্গে তাদের প্রতিক্রিয়া জমা দিয়েছেন। ব্লিংকেন বলেছেন, প্রস্তাবিত সংশোধনীর কিছু কার্যযোগ্য এবং কিছু সম্পাদনযোগ্য নয়। হামাসের একজন সিনিয়র কর্মকর্তা ওসামা হামদান বলেন, তারা একটি স্থায়ী যুদ্ধবিরতি এবং গাজা থেকে ইসরায়েলি সৈন্যদের সম্পূর্ণ প্রত্যাহার করতে চেয়েছেন, তবে ইসরায়েল এই দাবি প্রত্যাখ্যান করেছে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদ ও আরব শক্তিগুলোর অনুমোদিত ৩ পর্যায়ে পরিকল্পনায় ৬ সপ্তাহের যুদ্ধবিরতি, বন্দি বিনিময় ও গাজায় আন্তর্জাতিকভাবে সমর্থিত পুনর্গঠন অন্তর্ভুক্ত হয়েছে। মার্কিন জাতীয় নিরাপত্তার উপদেষ্টা জ্যাক সুলিভান বলেন, হামাসের অনেক দাবি ছোট এবং অপ্রত্যাশিত নয়। অন্য দাবিগুলো জাতিসংঘের নিরাপত্তা পরিষদের রেজুলেশনে যা উল্লেখ করা হয়েছিল তার চেয়ে অনেক বেশি আলাদা। ব্লিংকেন বলেন, ইসরায়েল এই পরিকল্পনার পেছনে ছিল, তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং তার সরকারের উগ্র ডানপন্থী সদস্যরা এই চুক্তির তীব্র বিরোধিতা করে। তারা এখনও আনুষ্ঠানিকভাবে এটিকে সমর্থন করেনি। নেতানিয়াহুর কার্যালয় বলেছে, দেশটির উত্তরে পরিস্থিতি উন্নয়ন ও বন্দি মুক্তির ইস্যুতে হামাসের নেতিবাচক প্রতিক্রিয়ার আলোকে তিনি বুধবার একটি নিরাপত্তা মূল্যায়নের বৈঠকের আহ্বান করেন। ব্লিংকেন আশা প্রকাশ করেন, চুক্তির মতপার্থক্যগুলো নিরসন করা যেতে পারে। তিনি বলেন, আমাদের দেখতে হবে আগামী দিনে সেই ফাঁকগুলো পূরণ করা যায় কিনা। বৃহস্পতিবার এক বিবৃতিতে হামাস ব্লিংকেনকে ইসরায়েলের উপর সরকারি চাপ দেওয়ার আহ্বান জানিয়েছেন। হামাস বলছে, তিনি ইসরায়েলের সর্বশেষ যুদ্ধবিরতির প্রস্তাবে চুক্তির বিষয়ে কথা বলে চলেছেন, কিন্তু আমরা কোনো ইসরায়েলি কর্মকর্তাকে এ বিষয়ে কথা বলতে শুনিনি। রক্তক্ষয়ী গাজা যুদ্ধ এখন ৯ম মাস চলছে। লেবাননের সঙ্গে ইসরায়েলের উত্তর সীমান্তে ভয়াবহ সহিংসতা তীব্র আকার ধারণ করেছে। লেবাননের একটি সামরিক সূত্র বলেছে, মঙ্গলবার একটি ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর এক কমান্ডারকে হত্যা করা হয়েছে। গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে প্রায় প্রতিদিনই গুলি বিনিময় হচ্ছে। বুধবার হিজবুল্লাহ প্রায় ১৫০টি রকেট ও ক্ষেপণাস্ত্রের ৩টি ঢেউ উত্তর ইসরায়েলের দিকে আছড়ে পড়েছে।